দর্শক, এনটিভির বিশেষ আয়োজন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে আমরা প্রতি সপ্তাহে যারা আয়নাঘরে বন্দি ছিলেন, যারা বিভীষিকাময় জীবন কাটিয়ে আবার ফিরে এসেছেন, তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি। এবং আমাদের এই অনুষ্ঠানের একটি উদ্দেশ্য হলো যারা এখনও এই কথিত আয়নাঘরে বন্দি আছে তাদেরকে কিভাবে ফেরত পাওয়া যায় সেই উপায় খোঁজার চেষ্টাও থাকে আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমরা দুজন অতিথিকে আপনাদের সামনে নিয়ে এসেছি, যাদের একজন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, যিনি দীর্ঘ 1 বছর 6 মাস 14 দিন আয়নাঘরে বন্দি ছিলেন। কর্নেল হাসিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, যিনি নাসিরউদ্দিন এলান, মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠন অধিকারের তিনি পরিচালক এবং তিনিও সাবেক স্বৈরাচার সরকারের নানা সময়ে অত্যাচার নির্যাতনের শিকার এবং কারাবন্দী হয়ে জেল জীবন কাটিয়েছেন। নাসিরউদ্দিন এলান, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই যেতে চাই আয়নাঘরে যিনি বন্দী ছিলেন 1.5 বছরেরও সময় বেশি ধরে, সেই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের কাছে। আপনি যদি আমাদেরকে বা আমাদের দর্শকদেরকে একটু বলেন যে আপনার এই গ্লানিকর জীবন, এই যে বিভীষিকাময় জীবন, সেই জীবনের শুরুটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল? আসসালামু আলাইকুম, সবাইকে অশেষ ধন্যবাদ। আমাকে এখানে আনার জন্য আমি গর্বিত। আমি সেনাবাহিনীর পদাতিক বাহিনীর একজন অফিসার। আমি বীর প্রতীক, বিপিএম রাইফেল পদক। আপনারা জানেন জেএমবি, সে বিভীষিকাময় জেএমবি দমনে আমার ভূমিকা প্রচুর ছিল। চট্টগ্রামে আমি তখন দায়িত্বে ছিলাম। যে কারণে আমাকে আয়নাঘরটাকে তুলে আনতে হলো, আমি চাইনি সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট হোক। খুব গুটি কয়েকজন অফিসারের জন্য সমগ্র সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর বদনাম আসুক, জনসমক্ষে বিতর্কের সৃষ্টি হোক, চাই নাই। কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে। আমি একবার গুম হইনি, 2বার গুম হয়েছি। প্রথমবার সেনাবাহিনী চাকরিরত অবস্থায়, তারপরে আমাকে 7 মাস 10 দিন রেখে ওখানে 43 দিন ছিলাম আমি হ্যান্ডকাপ লাগানো ফ্লোরে, চোখ বাঁধা অবস্থায়। আমি ইকবাল করিম ভূঁইয়া কৃতজ্ঞ, অনেক আমি জেল পর্বটা শেষ হওয়ার আগে আমাকে নিয়ে আসেন। আমি স্বাধীনভাবে চলাফেরা করতেছিলাম। আমার ফিরে পাওয়ার জন্য, আমি প্রাপ্তি ফিরে পাওয়ার জন্য আমি 3টা খেতাব পাওয়া একজন অফিসার। আমি একমাত্র অফিসার যে সেনাবাহিনী সর্বাধিক পর্যন্ত খেতাব পাওয়া, সব বাহিনীতে সর্বাধিক সংখ্যক সাফল্য আমার, আর কারো নাই। আমার আশেপাশে কেউ নাই। আমি জীবনটাকে দেশের জন্যই, আসলে আমি ভালোবাসতাম দেশটাকে চরমভাবে। ভালোবাসতাম চরমভাবে ঘৃণা করতাম ভারতকে, মূলত শান্তি বাহিনীর জন্যই। আমাদের দেশে যত অশান্তি দেখেন, সব কিছুর পিছনে ভারত। আমি এই ব্যাপারে সোচ্চার ছিলাম, আমার লেখনীতে, ফেসবুকে, সব কিছুতে। হঠাৎ আমি জেল থেকে ফেরত আসার পরে আমি ঘোরাফেরা খুব সতর্কভাবে চলাফেরা করতাম। ওই দিন সন্ধ্যার পরে আমি বিশেষ কোনো কারণ ছাড়া আমি এক বন্ধুর সাথে বাইরে যাই। কোন দিন এটা? এটা হলো আপনার 8ই আগস্ট 2018, নির্বাচনের আগে। তো ওই সময় আমাকে নির্বাচনের সময় একটা ঝামেলা, গ্রেপ্তার করা খুবই দরকার, সরকার মনে করলো, বা গ্রেপ্তার মানে গুম। তা আমি জানি এবার আমাকে গুম করতে পারলে আমাকে রাখা আবার মেরে ফেলা হবে। আমি সবসময় ব্যক্তিগত অস্ত্র নিয়ে চলাফেরা করতাম, লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে। তো রাত 10টার সময় আমি থাকি মিরপুর ডিএটিতে, ঠিক আমার বাসার সামনেই আমার বন্ধুর বাসা থেকে নামলে থেকে 10-12 জন লোক ছেলে ঘোরাফেরা করতেছে। রাত 10টার সময় মিরপুর ডিএটিতে এত লোক থাকার কথা না, আমাকে সন্দেহ জাগে। আমার ব্যক্তিগত অস্ত্র বের করে হ্যান্ডস আপ করাই। ঠিক দেখলাম যে মাইক্রোবাস একটা যেভাবে র্যাপ গুম করে বা ডিজেফাই গুম করে, ওইদিকে পুশ করতেছিলাম প্রায় 10 মিনিটস। মানে ওদের নামে, এই 2 বাহিনীর নামে? না, 2 বাহিনীর নামে না, 2 বাহিনীই করে, ডিবি, ডিজেফাই অ্যাজ ওয়েল এস আপনার র্যাব। আর কি করবে গুম? আর লোকে সে পুরোনো ওই ব্রিটিশ আমলের সেই গুম তো না। এখন গুম হলো মানুষকে জিম্মি করে টাকা আদায় করা,
মুখ বন্ধ করবে আপনাকে রাজনীতি দলে, আর আমরা সেনাবাহিনীর যারা ছিলাম তাদেরকে বন্ধ করার জন্য ব্রিগেডিয়ার আজমি, উনি একজন করছে শোট, ওনাকে গুম করা হয়েছে। আমরা ওই প্রসঙ্গে যাব। আপনার শুরুটা হলো, আমার শুরুটা হলো এগুলো নিয়ে কথাবার্তা বলা। জেনারেল আজিজ সেনাপ্রধান হচ্ছেন একটা অনৈতিক অফিসার, আমরা সবাই তাকে জানি, কারণ নিম্নমানের অফিসার, তাকে সেনাপ্রধান বানানো নিয়ে কথাবার্তা বলতেছিলাম। যাও, ওই সময় আমাকে সামনের লোকগুলিকে আমি কন্টেন করেছিলাম আমার রিভলভার নিয়ে, পিছনে একটা মাইক্রোবাস ছিল টাকার আমার সুযোগ হয়নি, কারণ সামনেগুলি অনেক লোক, একজনের পক্ষে 10টার দিকে ডিফিকাল্ট। তো আমার সামনে বাসাতে কেয়ারটেকার, আমার ওই বাসায় আমার শালিকা থাকে, তো কেয়ারটেকারগুলি আমার পরিচিত, ওদের ডাক দিলাম সেকান্দার, মুক্তার, এই লোকদিকে সাহায্য করো, আর সামনে গাড়িটা কার ছবি তুলো। এভাবে 10 মিনিট চলে। এমন সময় পিছন থেকে একজন এসে আমাকে লাথি মারলে আমি অস্ত্রটা হাত থেকে পড়ে যায়। তা আমাকে পিছনের লোকরা চ্যাংদোলা করে গাড়িতে উঠায়। তো পিছনের লোকরা বুঝতে পারেনি আমার কাছে অস্ত্র। তারপরে আমাকে এভাবে নিয়ে আসে, আনার পর 20 মিনিট মতো ড্রাইভ করে। আর সামনের গাড়িতে আমি দেখতে পাই কেয়ারটেকার দুজনে একজন তারা উঠায় মুক্তারকে। 20 মিনিট ড্রাইভ করলে যে জায়গায় যাওয়া যায় বা রাস্তার অবকাঠামো, স্পিড ব্রেকার, ডিস্টেন্সে, আমি তো এই ক্যান্টনমেন্টে মিলিটারি পুলিশে ছিলাম, এটা ডিজেফআই জায়গাটাকে চিহ্নিত করে। ডিজেফআই আয়নাঘর মানে 14 তলা বিল্ডিং অথবা কোচকের এই আশেপাশে আমাকে ইচ্ছা মতো মারে। তখন এরা খুব ক্ষিপ্ত, এত সময় লাগে না একটা অ্যাবডাকশন করতে, এত আমাকে অনেক সময় নষ্ট হয়েছে। তারপর তারা ভিতরে রাখে আমার নিম্নমানের একটা লুঙ্গি, ছেঁড়া লুঙ্গি, একটা ছেঁড়া গেঞ্জি আমাকে পরতে দেয়, হাত পা বেঁধে আমাকে রুমে ফেলে রাখে, ও নাম ঠিকানা লিখে রাখে। আধা ঘন্টা পর একটা অফিসার আসে, জিজ্ঞাসাবাদ শুরু করে। তো বোঝাই যায় অফিসারের কথাবার্তার ধরন দেখে সেটা মিলিটারি অফিসার। তা আমাকে তখন যে প্রশ্নগুলি, আপনি কোথায় আছেন, তা আমি পরিষ্কার বলছি আমি জানি আমাকে মেরে ফেলবে। তো মিথ্যা কথা বলার কোনো অবকাশ নেই, ছাড় দিয়ে কথা বলার কোনো অবকাশও নাই। তখন আমি বললাম আমি ডিজেফআইতে আছি। কি আপনাকে বিশ্বাস করলো আপনি ডিজেফআইতে আছেন? বললাম এই ডিএইচএসের ভিতরে ডিবি পুলিশের কাজ নাই, ডিএইচএস বিরোধ থেকে আমাকে গুম করবে, তারপরে র্যাব এটা করবে না, প্রশ্নই আসে না, বিকজ পরিষদে ঢুকতে গেলে অনেক অনুমতির ব্যাপার আছে, একমাত্র ডিজিএফআই করতে পারে। তো উনি চুপ করে গেলেন, কোনো জিনিস না। তারপর উনি ঠিক আছে, আপনি আমার ফেসবুকের পাসওয়ার্ড চাইলেন, আমি বলি আমার জানা নাই, বাসা থেকে নিয়ে আসো। এইসব কথাবার্তা বলার পর আমাকে আবার রুমে দেওয়া হলো। আমি আবার জিজ্ঞেস করলাম আমার গায়ে হাত দিল কেন? তো ভাব দেখালো গায়ে হাত দেওয়াটা অপরাধ হয়ে গেছে, সরি, আসলে তাদেরই একটা পরিকল্পনার অংশ। ওখানে আমার পর আমি বুঝতেছি আমি হয়তো যে কোনো সময় ডাক দিয়ে নিয়ে যাবে মারার জন্য, এই আতঙ্কে ছিলাম। সারা রাত যায়, সকালবেলা আমাকে আবার ইন্টারভিউ, সকালবেলা হয়তো সন্ধ্যার সময় সেকেন্ড টাইম ইন্টারভিউ একই অফিসার করা শুরু করে। তো জেনারেল আজিজকে আপনি কেন তার বিরুদ্ধে পোস্ট দিয়েছেন? তা আমার দেশ পত্রিকায় লেখা ছিল কুখ্যাত আজিজ, কসাই আজিজ সেনাপ্রধান হচ্ছে। তো ওটাকে আমি লাইক দিই এবং শেয়ার দিই। এটা ছিল বড় অপরাধ। আসলে এগুলি কোনো অপরাধই ছিল না। আমার প্রথম অপরাধ যেটা ছিল গুম, সেখানে একটা মিথ্যা তথ্যের উপর কাজ করে। আমার এই তথ্যটা সরকার প্রধান জানেন না, তা আমার মুখটা বন্ধ এবং একবারে শেষ করে দেওয়া তাদের জন্য পরিকল্পনা ছিল। ধরার সময় যেহেতু ঝামেলা বেঁধে যায়, তারা কন্টিনিউ করতে পারে না। উপসংখ্যাটা বাদ দিই। তারপর আমার অস্ত্রটা পেলে পর পুলিশ সিজার করে, আমি গুম। পরিষদ থেকে একটা চিঠি পাঠানো হয় লেফটেন্যান্ট কর্নেল ওকান্থিন, তো দুটো সাপোর্টিং সিজার যেটি। এখন আয়নাঘরে আসার পরে জায়গাটা হলো আপনার বলি 8 ফিট বাই 10 ফিট একটা রুম, ছোট্ট রুম। আমি ছিলাম নতুন বানানো আয়নাঘরটায়, মানে 10 রুম বিশিষ্ট, 5x10, 2টা বাথরুম। মানে এটা নিশ্চিত হলেন কিভাবে যে এটা নতুন আর পুরানো? এটা আমি তো আগে বললাম আমি 90 সাল 91, 92 প্রথম পর্যন্ত আমি মিলিটারি পুলিশে ছিলাম ঢাকাতে। এই জায়গাটা আমার চেনা। আর জেএমবি দমনের সময় আমি মাঝে মাঝে ইন্টিগ্রেশনের জন্য ঢাকায় আসতাম, এই জায়গাটা আমার চোখে পড়তো। আর ওদের যে মসজিদ ছিল, মানে রিজার্ভের এই মানে এটাকে জয়েন্ট ইন্টিগ্রেশন সেল বলা হয়, তার পিছনে একটা মস্ক ছিল। আমরা অফিসার মেসে গেলে ওই রাত 10টা পরে বের হলে গোয়েন্দারা রিপোর্ট লেখে, তো পিছনে গেট দিয়ে বেরোতাম যাতে গোয়েন্দা না ধরতে পারে। ওই গেট দিয়ে বেরোলে সামনে ওইটা পড়তো। তো ওইটাকে কার সাথে গেলে এরকম করতে সমস্যায় ছিলাম আমি, এটা কোনটা হবে। বাথরুমের উপর উঠে, কমোডের উপর উঠে আমি দেখি যে
ওই বিল্ডিং, পুরনো বিল্ডিং, এবং তার উপরে যে লোহার কাজ করা, লোহা দিয়ে বারান্দা উপরে ছাদটা মানে বারান্দার মতো করা, এটা দেখা যায়। তা আমি তো কনফার্ম এটা এই জায়গা। তারপর একটা ওখানকার যে কর্তব্যরত যারা ছিল তার ম্যাক্সিমামই হয়তো এমওডিসি বা সিভিলিয়ান, অবকাঠামো দেখে যে বোঝা যায়। আমরা সেনাবাহিনী দীর্ঘদিন ছিলাম, সেনাবাহিনীর গঠন প্রক্রিয়া হওয়ার কথা। আসলে ভালো সৈনিক কখনো ডিজিএফআইতে আসে না কাজ করতে, আর কাজগুলোই তার সেনাবাহিনীতে ফেরত গেলেও খুব যে সহজভাবে অফিসাররা গ্রহণ করে না। তো আপনার সাথে কেমন আচরণ করা হতো বা কি বলতো তারা? ওখানে আসলে হয় কি, আপনার সাথে আচরণ, ওখানে আয়নাগরের বিভিন্ন ডাইমেনশন আছে। এই ডিজিএফআই আয়নাগরটা হলে আপনাকে দীর্ঘমেয়াদী রাখার জন্য এটা আয়নাগর। আপনি এখানে থাকবেন, খাবেন, ঝামেলা করবেন, মাইর দেওয়া হবে, ভয় আতঙ্কে রাখা হবে, একজন নতুন লোক আসবে, চিৎকার হবে, কান্নাকাটি হবে, চাঁদাবাজি হবে, মোবাইল নিয়ে চাঁদাবাজি করবে, পাশের রুমে দেখবেন। এর মধ্যে অনেকে মারা যাবে, মারা গেলে ওনারা আমাকে পরিষ্কার বলছেন, আপনি মারা গেলে লাশ ফেরত দেওয়া হবে না, দাফনও করা হবে না, এটাকে গায়েব করে দেওয়া হবে। আর এটাই বাস্তব, শুনতে খারাপ দেখা গেলেও এটাই বাস্তব। তো কেউ তো স্বীকার করবে না আমি মেরে ফেলছি, তো গায়েব করতেই হবে। আমরা শুনবো আপনার এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আমরা একটু এলান ভাই আপনার কাছে ফিরতে চাই। আপনি মানবাধিকার রক্ষা করতে গিয়ে আপনিও চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, জেল খেটেছেন। এই যে আমাদের লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, তিনি যে বর্ণনা দিচ্ছেন মানবাধিকারের আসলে কোন ক্যাটাগরিতে বা কোন চরমতম নিষ্ঠুর ক্যাটাগরিতে পড়ে এই বর্ণনা, বা আপনার সাথে কি হয়ে গেল? ধন্যবাদ। আসলে এই গুম শব্দটা, যেটা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম কিন্তু মানবতা বিরোধী অপরাধ। এটা জাতিসংঘের অনুচ্ছেদ 2 অনুযায়ী এটা একটা মানবতা বিরোধী অপরাধ। এবং গুম অনেকভাবে সংজ্ঞায়িত করা হয়। গুমের যেই ক্যাটাগরি, সেটাতে একটা মানে কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের কোনো সংস্থার দ্বারা কাউকে যদি তুলে নেওয়া যাওয়া হয় এবং তাকে যদি স্বীকার করা না হয় যে সে আমাদের কাস্টডিতে আছে, তাইলে এটা গুম। আমাদের অনেক বিভ্রান্তি আছে বিভিন্ন জায়গায়। আপনি দেখবেন যে অমুকে গুম করা হয়েছে। আসলে অপহরণ আর গুমের মধ্যে পার্থক্যটা ছিল এক সময়, সেটা আমাদের ধরেন সংবাদপত্রে যারা কাজ করছে তারাও এটা বুঝতে পারে না যে গুম আর অপহরণের মধ্যে পার্থক্য। অপহরণটা সাধারণ মানুষ যদি গুন্ডা বা কারো যদি কেউ তুলে নিয়ে যায়, সেটা একটা অপহরণ। কিন্তু রাষ্ট্রীয় বাহিনী যদি কাউকে তুলে নিয়ে যায়, তাহলে সেটা হবে গুম। এই যে আপনি বললেন এই কথাটা, আমরা যারা এই বিভিন্ন কাস্টডি থেকে মুক্তি পেয়েছে অনেকের সাথে আমরা কথা বলেছি। এটা নট অনলি আয়নাঘর যে এই ক্যান্টনমেন্টের মধ্যে একটা আছে, এটা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ইললিগ্যাল ডিটেনশন সেন্টার আছে। এবং আমি একজন ছাত্রদলের নেতার সাক্ষাৎকার নিয়েছিলাম, যে প্রায় 7-8 মাস ছিল। তাকে নেওয়া হয়েছিল বরিশালে। তো বরিশালে সে এরকম বুঝতে পারতো যে বরিশালের মানে এই যারা তাদের খাওয়া দিত তাদের, এবং এই ছেলেটাকে সারাক্ষণ চোখ এবং হাত বেঁধে ফেলে রাখা হতো। তো আরও আমি অন্য যারা এরকম বের হয়েছে অনেকে, তাতে মনে হলো যে সারা বাংলাদেশে বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির অফিসগুলিতে এরকম ইললিগ্যাল ডিটেনশন সেন্টার তারা তৈরি করে রেখেছে। এবং এই জায়গাগুলিতে যারা ভিন্নমতাবলম্বী বিরোধী দলের নেতাকর্মী বিভিন্ন মুভমেন্ট আন্দোলনের আগে তাদেরকে গুম করে সেখানে রাখা হয়েছে। যারা বেশি প্রমিনেন্ট, যারা আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, ওই সমস্ত লোকদের একেবারে টার্গেট করে। যেমন আমি ধরে নিই 13 সালের ইলেকশনের আগে সাজিদুল ইসলাম সুমন সহ 8 জনকে গুম করা এক রাতে। কারণটা হলো সাজিদুল ইসলাম সুমন ওই এলাকায় খুবই প্রভাবশালী এবং সে হয়তো এই মুভমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদেরকে এই 14 ইলেকশনের আগে 13 ডিসেম্বরে এদেরকে সবাই গুম করা হলো। এবং শুধু নট অনলি সাজিদুল ইসলাম সুমন, ওই সময় এর আগে দেখা গেছে 11-12-তে এটা হয়তো প্রি প্ল্যান ছিল। কুমিল্লাতে আপনার হিরো এবং এক্স্যাক্টলি সারা বাংলাদেশে
বিভিন্ন জায়গা থেকে আপনার যারা এই আগামী দিনে সংগ্রাম আন্দোলন যারা করতে পারবে এইরকম পটেনশিয়াল লোকদের তারা উঠায় নিয়ে গেছে। এবং এই যাদের কথা আমি বললাম যে ঠিক 14-র আগে 13-তে এরা কেউ ফিরে নাই আমার জানা মতে এরা কেউ ফিরে নাই। এবং আমাদের কাছে যে লিস্ট আছে সেই লিস্টে আমাদের এখন হলো যে আমরা 2009 থেকে 2024 জুন মাস পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান, এটা আমাদের ডকুমেন্টেশন আর কি বলতে পারেন। এই ডকুমেন্টেশনে আমাদের 709 গুমের শিকার ওই সময়টাতে, না সমগ্র সময় 9 to 24, 24। আর 154 জন এর মধ্যে ফেরত আসেনি। তা আমি বলতেছি যে এটা আমাদের ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনের বাইরে কত আছে সেটা আমরা জানি না। এটার কারণটা হলো আমি বলি যে আপনি জঙ্গি দমনের নামে ব্যাপক গুম করা হয়েছে, জঙ্গি দমনের নামে। সেই ফ্যামিলিগুলি কিন্তু সবই গরিব এবং একেবারেই গ্রামে গঞ্জের ফ্যামিলি। আমি অনেকের সাথে ফোনের চেষ্টা করছিলাম, কিন্তু ওরা কথাই বলে না, ওদের ভয়ের সংস্কৃতি। এক্স্যাক্টলি। তো ওদেরকে এলান ভাই, আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলবো যে এই যে যারা এখনো গুম হয়ে আছে তাদের কিভাবে ফিরিয়ে আনা যায়। এবং বাংলাদেশ তো আজকে সই করলো মানে ইন্টারন্যাশনাল কনভেনশনে, সেটা প্রক্রিয়াটা কি হতে পারে, এখানে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদের বিচারটা কি হবে, আমরা দুজনের মুখ থেকেই শুনবো। কর্নেল হাসিনুর, আপনাকে রাখলো আয়নাঘরে, আপনার উপর নির্যাতন হলো, কি ব্যবহার তারা করত, কি খেতে দিত, বা আপনি কখন বুঝলেন যে আপনি ছাড়া পাচ্ছেন, বা কোন শর্তের ভিত্তিতে আপনাকে ছাড়লো তারা? একটা কথা বলি, যখন আমি গুম হই কতটা অনৈতিক হইতে পারে আমি শুধু বলি। আমার মেয়ের সাথে কন্ট্যাক্ট করে ডিজিএফআই, ভাব প্রকাশ করে তারা ডিজিএফআই পেশাদার গুমকারী, এমন 5 লাখ টাকা নেগোসিয়েশন করে আমার মেয়ের সাথে। পরে ফাইনালি 3 লাখ টাকা, আমার মেয়ে 50,000 টাকা দেয় ডিজিএফআইকে, বোঝানোর জন্য যে আমরা পেশাদার গুমকারী। তারপরে মুরব্বিদের আয়োজনে বন্ধ রাখে। আয়নাঘরে আসার পরে আপনাকে 4 বেলা বাথরুম নেওয়া হবে, 4 বেলা হ্যান্ডকাপ লাগানো হবে, চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে। যদি কখনো ডাক্তার আসে, বা ডাক্তার শুধু ডিজিএফআইরই আছে, হেডকোয়ার্টার আন্ডারে পোস্টিং 2 জন ডাক্তার, তো কোনো সমস্যা হলে ডাক্তার ভদ্রলোক আসেন, চিকিৎসা দেন, এমন করে চোখ বাঁধা হবে আপনি কিছু দেখবেন না। আর অন্য সময়টায় যখন বাথরুমে নেওয়া হবে ওটা চোখ বাঁধা, ওরাও বিরক্ত যারা ডিউটি করে, যারা পেশাদার না বা খুব স্বেচ্ছায় যে কাজ করে ওরকম না। প্রথমে 1 মাস হয়তো খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করে, যখন দেখা যায় লোকটা বশ মেনে গেছে, নরম হয়ে গেছে, তখন করে কি হালকা পাতলা করে হ্যান্ডকাপটা লাগানো হয়। আর চোখ যেন আমার খুব, আমি খেপে যেতাম মাঝে মাঝে, তখন চোখ বান্ত থেকে না বাঁধার মতো করে আমি সবটাই দেখতাম। এবং কোনো রাতে আপনি ঘুমাতে পারবেন না ভাই ওখানে, কান্নাকাটির জন্য। কেন? কেউ কাঁদতেছে, কাউকে টর্চার করা হচ্ছে, দরজায় কারো নক করে, টক 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 করে রাতেরবেলা, আপনি তো ভয় ঘুমাইতে পারবেন না, আপনার উপর যখন খুঁজতেছে না এখন নিয়ে মেরে ফেলবে। ওখানে আমি ওই আয়না ঘরে আমি আমরা শেষ রাতে মানে তাহাজ্জুদ নামাজ পড়ার আগে উঠি, তা আমাকে নিয়ে যাওয়া বাথরুম শুরু করে, তখন এতে ফজর না মানে ফজরের আজানের আগেই বাথরুমটা চেষ্টা করে ক্লিন মানে কমপ্লিট করার জন্য। আমি ওই বাথরুমে ফোঁটা দিয়ে ঠাস ঠাস করে বুটে, ওরা পরে সাধারণত কেটস যারা ডিউটি করে 2 দিন করে ডিউটি পরে মাস্ক পরা থাকে, বাট সবাইকে চেনা যায়। প্রথমে তো কয়েকদিন আতঙ্ক লাগবে, তারপরে দেখবো যে সবাইকে আমি চিনতে পারতাম, মাস্ক আপনার সাথে তেমন পড়বে না, কথাও বলবে। বুটের শব্দ হলে টাক টাক শব্দ হয়, এই বুটের শব্দ শোনা যাচ্ছে বাথরুমের সাথে। আমি বাথরুমে ফুটা থাকে, ফুটাটা উঠিয়ে দেখি যে কালো ড্রেস, মানে শীতকাল ছিল তখন, তো কালো জ্যাকেট পরা, তো র্যাব। কী কারণে র্যাব সকালবেলা আসলো? জাস্ট ডিরেকশনটা এমন হয় কেউ মারা গেছে, তাকে নিয়ে ডিসপোজ অফ করতে হবে, আর কিছু, আর কোনো কারণ নাই। অথবা কাউকে র্যাব ধরে এনে ভিতরে আসবে না দেওয়ার জন্য, কিন্তু র্যাব ওই গেটে দিয়ে যাবে, আয়নাঘরে গেটে হ্যান্ড ওভার করে দিয়ে যাবে। এটা ডেটকে বিদায় সে ভিতরে আসতেছে নিয়ে যাওয়ার জন্য রাতের বেলা।
যদি কাউকে ধরে আনে তা গেটে দিয়ে যাবে, গেট থেকে করে নিয়ে আসবে, ভিতরে আসে না ওরা ওখানে। তা আমার কথা হলো ওখানে কেউ ঘুমাতে পারে না রাত্রেবেলা, সবাই কান্নাকাটি করে আর নামাজ কলমা পড়তে থাকে, ওরা ভয় দেখাতে থাকে। মশার কামড়, আমি এটা খুললে দেখতে পারতেন, আমার এখনও দাগ মশার কামড়, গরম, ছাড় পোকা, আপনি খাটাতে ঘুমাইতে পারবেনই না। 4 বেলা খাবার মোটামুটি মানের খাবার। কার কার সাথে ওখানে কথাবার্তা হলো বা জানলেন যে আপনার জানার তো মতো কোনো অবকাশ এরকম? নাই, জানার তো আপনি যে কথা বলবি তখন এমন করে চোখ বাঁধবে আপনি কেউ দেখতে পাবেন না। আর আল্লাহ আমাকে অশেষ সাহস দিয়েছে, আমি মনে করি যে আমি ওখানে বসেও কিন্তু নিজে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করি, যে বাথরুমে উঠে উকি মারা বা এখানকার তথ্য বাইর করা, ম্যানেজ করে অনেক শুনেছেন কি যে ওই অবস্থায় ওইখানে আর কারা বন্দী ছিল? বা হ্যাঁ, আমি তো বাথরুমে ব্রিগেডে আজমিকে দেখলাম, বাকি লোকদেরকে তো আমি দেখছি, প্রকাশ করি নাই। যেমন মারুফজামান, ইকবাল চৌধুরী আমি পরিচিত, দেখছি কিন্তু বাইরে এসে প্রকাশ করি নাই। তো প্রকাশ করলে ওদেরকে মেরে ফেলবে, আই উইটনেস হয়ে যাচ্ছে, একাধিক আই উইটনেস, মেরে ফেলতে কোনো সমস্যা। ব্রিগেডিয়ার আজমিকে কোথায় কিভাবে দেখলেন? ব্রিগেডে আজমি কি ওইখানে একটাই হাইকমোড, তো স্যারকে হাইকমোডে নিয়ে আসার জন্য আনা হয়েছে। স্যার থাকেন পাশের কমপ্লেক্স, যেটা পুরনো কমপ্লেক্স, যে জয়েন্ট ইন্টারেকশন সেল বলি আমরা, সাথে লাগানোই, ওয়ালের সাথে লাগানোই, এলো গিয়ে নতুন কমপ্লেক্স। এটা একতলা 10 ফিট উঁচু, আর স্যার একটা হলো গিয়া 18 ফিটের মতো উঁচু। একটু বেটার যারা তারা ওখানে থাকে। তা তো আমার আপনাকে কবে কখন কিভাবে ছাড়লো বা আপনি ছাড়া পেলেন ছাড়ার কিভাবে? আগে আমি যখন দেখতেছি ছাড়ার কোনো অবকাশ নাই, আমি বহুবার ট্রাই করছি, ইভেন ওদেরকে একজনকে আটকানোর জন্য চেষ্টা করছি। ইভেন ওদের সিজারটা আমি কিন্তু আমার নিজের হস্তগতে নিয়ে নিই একটা, এটা আমার অনেক প্যারা গেছে, বাট আমি ওই বের হওয়ার জন্য অন্তত একজনকে আমি মারতে পারবো এরকম প্রস্তুতি আমার ছিল। ওদের ক্যামেরাটা আমি নষ্ট করে দেই, প্রতিদিন রাতেবেলা আপনার ওই কারেন্ট চলে যায়, 1 মিনিটের মতো থাকে, আমি ময়লা নিয়ে ক্যামেরার লেন্সে আমি লাগাই দিতাম। মোটামুটি 30 দিন লাগানোর পরে পুরো ঘোলা। তখন আমি খাটের অংশ, যে খাটের যে পাটটা থাকে না, তুলে ফেলি একটা, তুলে ওটা সোজা করে রাখি। বাট আমি 2জন প্রহরী থাকে, তো 2জনকে একসাথে পাওয়া যাচ্ছিল না। 2জন সে একসাথে পাওয়া গেলে হয়তো অন্য কিছু ঘটতে, আল্লাহ না করুক। বাট আপনি সিজার লিস্টে কি আনলেন? সিজার, দাড়ি মোছ কাটার জন্য সিজার, ও সিজারটা স্টিলের সিজার, এটা আমার কাছে নিয়ে আসি। আচ্ছা, এটা আমার অনেক কষ্ট করতে হয়, বাট আমি এটা ম্যানেজ করে রাখতে পারছি। হাওয়ার ওইটা যে পুশ করি কিডনিতে, একজন মারা যাবে, আরেকজন তো বেঁচে যাবে, সেটা দেবে দৌড়, তখন সমস্যার ব্যাপক। সুতরাং 2জনকে আনার জন্য আমি চেষ্টা করি, পারি নাই আর কি। তো ওইখানে যে সমস্যাটা হয়েছে আপনার, আমাকে ছাড়ার আগে ওরা নেগোসিয়েশন করার চেষ্টা করে। আমি জানি যে আমার এখানে আনা মানে শেখ হাসিনা নিজে জড়িত, ডিজেফাই সম্পূর্ণভাবে তারেক সিদ্দিকী শেখ হাসিনার আদেশে আছে, এখানে এমন কোনো লোক নাই ওনার ব্লেসিং ছাড়া আনা হয় নাই। নেগোসিয়েশনটা কি ছিল? নেগোসিয়েশনটা হলো আমার মিসেস, আমি মনে করি তাকে কৃতজ্ঞ, হেন জায়গায় যায় নাই। আর আমি যে ঘুমাইছি ওয়েল এস্টাবলিশড উইথ ডকুমেন্টস, উইথ সো মেনি আই উইটনেস। তো আমাকে যে মেরে ফেলার চান্স ছিল সেটা হচ্ছে না। এইখানে যে কালচারটা গড়ে ওঠে এখানে, এটা কিন্তু নতুন একটা অধপতনের কালচার। স্বাধীনতা থেকে আমরা কখনো এটা চিন্তা করি নাই। আমার পরিবার বাচ্চা কাচ্চা জানে না যে আমি জীবিত না মৃত। আমি ভাবি মানে হয়তো আমার বউ বিয়ে হয়ে গেছে বা অন্য কিছু, বা আপনি আপনাকে পরে কিসের ভিত্তিতে, কি নেগোসিয়েশনের ভিত্তিতে ছেড়ে জায়গায় দিলেন? যায়নি বললাম, সবার কাছে গেছে, রসনের সাথে থেকে শুরু করে সব জায়গায়। তখন আচ্ছা, আমাকে কিন্তু জুনিয়র অফিসাররা, আমার সিনিয়র খুব ভালো জানে, আমি খুব সম্মান করে, বিশেষ সুবিধা দেয়। এই পার্বত্য চট্টগ্রাম বলেন, আমার জীবন চক্রে সবচেয়ে বেশি অস্ত্র উদ্ধার আমার, এবং আমার এই অফেন্সিভ কর্মকাণ্ডে আমি কখনো বিফলে যাই নাই। আমাকে একটা স্নেহের চোখে সবাই দেখে, এবং আমাকে অনেকেই মনে করে মানে স্যারের ডাইনামিজমটা কী। আসলে আমার নিজের লজিস্টিক সমস্যা কম, আমার সাফল্য এই জন্যই বেশি, আর আমি অতি সহজে মিশতে পারি সবার সাথে। তো ওরা আমার যারা কথা বলতেছে ম্যাডামকে আমি পর্বতে শুনি, জিজ্ঞাসাবাদ করে আমার সম্বন্ধে নেতিবাচক, আমি মনে করি যেন আমান উনি চেষ্টা করছেন ভালোভাবে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। তো ছাড়ার আগে কথা যখন বললো অফিসার, চোখ বাঁধা অবস্থায় উনি মনে করে যে বললেই এত রাজি হয়ে যাবে। আমি বললাম আমি তো যাওয়ার জন্য আসি নাই, তোমরা আনছো, তোমরা জানো।
আমি তো নিজ ইচ্ছে আসি নাই। প্রথম দিন তারা ম্যানেজ করতে পারে নাই। সেকেন্ড টাইম যখন আবার আসলো 1 দিন বা 2 দিন পরে, তখন বলতেছে যে জানাতে যাচ্ছে, আমাকে বোঝাচ্ছে যে শেখ হাসিনা এন্টি ইন্ডিয়ান, কারণ উনি সাবমেরিন কিনছে। আমি এটা ভুয়া জিনিস। সাবমেরিন তোমার দরকারটাকে, তোমার সমুদ্রে হাইট কাভার করে না সাবমেরিন, তোমার দরকার কোনো সাবমেরিনও আসতে পারবে না, তোমারও দরকার নাই। তারপরে আপনার মনে করেন বোঝাতে স্বাধীনতা ঘোষণা, আমি বললাম না, স্বাধীনতা ঘোষণা মানে শেখ মুজিবুর রহমান সাহেব দেন নাই। দেন এগুলি কিন্তু চোখ বাঁধা অবস্থায় বলতেছি। আমি জানি ওরা আমাকে এই সিটিংয়ে আনতেছে, অবশ্যই শেখ হাসিনা পারমিশন দিছে, এখন একটা বার্গেনিং করে দায় মুক্তি নেওয়ার জন্য। তারপরে এরা দ্বিতীয়বার যখন হলো না, তখন তারা আমার মিসেসের সাথে যোগাযোগ করে, ভাবি তো ম্যানেজ করা যায় না। আমার মিসেস মিরপুর ডিএইচএসির পাশের MIST, ওখানে যায়, তার সাথে কথা বলে। তো অফিসারের এখানে সেতী দাগ আছে, আমার মিসেস যায় বললো পরবর্তীতে, ভাবি কী করবো, তো রাজি হচ্ছে না। তখন আমার মিসেস বড় মেয়ের কথা বলে। তো বড় মেয়ের আমি খুব বেশ আদরের, মানে আমার বিয়ের 5 বছর পর সে হয়। তোর কথা বললে আমি নরম হয়ে যাই। তো শর্ত ছিল কি, সিম্পল, ডিজিএফআইয়ের নাম 6 মাস বলা যাবে না, আর এই 6 মাসের মধ্যে আমার সমুদায় ক্ষতিপূরণ অর্থাৎ পেনশন সব দিয়ে দিবে। এটা বিব্রতকর অবস্থা যে আমি বলি বরখাস্ত, আমার এত পরিচিতি, বাট আমি বলতে হয় বরখাস্ত, বলতে তো পারি না। পরে কোথায় আপনাকে একটু অপেক্ষা করেন। তারপরে তারা কী করলো, আমি রাজি হই, ঠিক আছে 6 মাস আমি বলবো না। তারপরে আমি বিছানায় যাই রাতেরবেলা, 2 ঘন্টা পরে প্যান্ট শার্ট নিয়ে হাজির। গাড়িতে উঠে নিয়ে আবার ওই একই সিস্টেম, 20 মিনিট ড্রাইভ করলো। তো আমাকে গাড়িটা থামানোর পর দেখলাম যে দেরি করতেছে। তা আমি ভাবতেছি আমাকে মারার জন্য নিয়ে আসলো কিনা, চেষ্টা করতেছি ডাইনিং ম্যাম দেখার জন্য। না, যেইভাবে মানে আমাদের ডিউটিতে স্পিড ব্রেকার বা আমার বাসার, আমি বুঝতেছিলাম বাসায় হয়তো ছেড়ে দেবে তারা। এর মধ্যে হঠাৎ করে চোখটা খুলে দিয়ে আমার গাড়ি থেকে নামাই দেয় ধাক্কা দিয়ে। পিছনে তাকায় দেখে আমার মেয়েরা এসে, ছেলে বউ সব চলে গেছে। তারা আমাকে নিয়ে বাসায় যায়। পরবর্তী বাকি জিনিসগুলি জানলাম। বাট আমি যেটা বলতেছিলাম যে আমি ওখানে কীভাবে দেখি, মনে করেন বলো চোখ বাঁধা না, চোখ প্রথম বাঁধে, এমন করে বাঁধে আপনি দেখতে পাবেন। এইভাবে ওই লোকগুলো দেখে ফেলি। এতদিন বলি নাই, কারণ বললে তোকে মেরে ফেলবে। এখন সময় এসে বলা, আমরা একে অপর কখন দেখছি না দেখছি সবটা আমাদের 3 অকেশনে আমি দেখি, পরিচিত। এছাড়া বাকি অনেককে দেখি, এমন কোনো রুম ছিল না যে খালি, সব রুমই ভরা। জি, আমরা একটু এলান ভাই আপনার কাছে যাই যে বাংলাদেশ এত বছর পরে আজকে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করলো, এর ভিতর দিয়ে কি অর্জন হবে? গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ, এটা 2006 সালের 20 ডিসেম্বর এটা ইয়েতে জাতিসংঘে অ্যাডপ্ট হয় এবং প্রায় 73 কান্ট্রি এটা সিগনেচার এবং রেটিফাই করেছে। তো বাংলাদেশ মনে হয় 74 আমার যতটুকু। এবং এটার ফলে এটার যেই কার্যকারিতা, বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশে এই গুমের উপর কোনো আপনার ডোমেস্টিক কোনো ল নাই, কোনো আইন নেই, কোনো আইন নাই, যার ফলে আপনার যারা গুমের শিকার ব্যক্তি যারা ফেরত এসেছে বা যারা গুমের শিকার হয়েছে যে ফ্যামিলিগুলি, তারা কিন্তু এই কোনো ধরনের কোনো মামলা করার সুযোগ পাচ্ছে না। তো এই সুযোগটা সৃষ্টি হবে সামনে, যে একটা আভ্যন্তরীণ আইন তৈরি হবে গুমের উপর। এবং এটার ফলে জাতিসংঘের যে কমিটি ফর এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, তাদের সাথেও তারাও এখানে জবাবদিহিতার মধ্যে রাখতে পারবে এবং তাদের সাথে একটা ইন্ট্রোডাকশন হবে। এটা খুব জরুরিভাবে, কারণ জাতিসংঘের একটা তদন্ত দল তো বাংলাদেশে এখন অবস্থান করছে, কিন্তু এরা আসছে যে এই লাস্ট যেই মুভমেন্টের মধ্যে যারা গণহত্যার শিকার হয়েছে, এটা মূলত এদের, আমি যতটুকু জানি যে তারা মূলত এই বিষয়টি নিয়ে কথা বলার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য, এটা খুব রিসেন্ট ঘটনা যেটা সেটা। কিন্তু বাংলাদেশের যে এই এত বছরে যে বিচার বিভূত হত্যা, তারপরে যে এত লোককে গুম করা এবং এই যে দায় মুক্তির সংস্কৃতি যে গভর্নমেন্ট চালু করেছিল, যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারের সম্মুখীন করা যাবে না, এটাকে এখন একটা মূলত এটাকে করা হচ্ছে যে এই আইনের মধ্য দিয়ে যারা পারপিটেটর যারা,
এবং আপনারা জানেন যে কিছুদিন আগে একটা পরশুদিন মনে হয় তদন্ত কমিশন গঠিত হয়েছে গুম সংক্রান্ত, এবং এই তদন্ত কমিটিও কিন্তু একটা ইম্পর্টেন্ট। এবং আপনি এখন দেখেন একটা তদন্ত কমিটি হয়েছে, তাদের কাছে যারা গুমের ফ্যামিলিগুলি তাদের কাছে তাদের বর্ণনা দেবে, তারা এটা নথিভুক্ত করবে, এবং এটা এরপরে যদি একটা ডোমেস্টিক একটা আভ্যন্তরীণ আইন তৈরি হয়, তাইলে আমার মনে হয় যে আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারবো। এবং আরেকটা জিনিস, সেটা হলো যে আমাদের বড় পাওয়াটা হলো এখন যে আর কারা কারা বিভিন্ন ডিটেনশন সেন্টারে আছে তাদেরকে ফিরে পাওয়া, এবং সেটা হলো মূলত ভিকটিম ফ্যামিলির বড় একটা দাবি। এবং আমার মনে হয় যে এই প্রসেসিংয়ের মধ্য দিয়ে আমরা এই গুম সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেলাম। ওকে, আপনি যেহেতু সরাসরি ভিকটিম, আপনি কোনো আইনগত প্রতিকার নেবেন কিনা কর্নেল হাসিম? আমি অবশ্যই আইনগত প্রতিকার নেব, বাট আমি চাইব আমার বর্তমান সেনাপ্রধান বেশ ডাইনামিক, সে আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে। তা সে না সহযোগিতা না করলে এই কালপিটদের ধরা যাবে না। একজন ডিজি জড়িত না, তার সাথে ব্রিগেডিয়ার আছে, তার সাথে কর্নেল আছে, ক্যাপ্টেন আছে, সার্জেন্ট আছে, যারা এই গুম প্রক্রিয়ায় জড়িত। সবাইকে আনতে গেলে সেনাপ্রধানের সর্বাত্মক সহযোগিতার দরকার। আমার বিশ্বাস সে খুব ভালো অফিসার, সে যে ডাইনামিজম দেখাইছে আমাদের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে স্বাধীনতা প্রাপ্তির জন্য, দেশ তার কাছে মানে আমি প্রকাশ করতে পারতেছি না। আজকে হাসতেছি, এখানে আসলাম, এটা কি সম্ভব ছিল কখনো? কোনো দিন না। তো আমি মনে করি সে আগায় আসবে, আর যারা এই অপরাধে জড়িত কোনো আলামত যাতে নষ্ট না করে। সব জায়গায় আমাদের অনৈতিক সেনাবাহিনীর সদস্যরা, আমি আবারও বলছি, আমাদের সেনাবাহিনী গর্বের, আমরা বেশ গর্ববোধ করতাম। এই গর্বের মধ্যে কিছু খুবই মাইনর উচ্চাভিলাষী অনৈতিক অফিসার, এই অফিসারকে চিহ্নিত করা হচ্ছে, আইনের মধ্যে আনতে যেন সর্বাত্মক সহযোগিতা করেন। আমি বিশ্বাস করি করবেন। অন্যান্য ভিকটিম ফ্যামিলি যারা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তাদের স্বজনরা ফেরত আসবেন, যারা গুমের শিকার, তারা কি উদ্যোগ নিতে পারে, তারা কি করতে পারে? না, এর মধ্যে একটা জিনিস আমি বলি আপনাদের, সেটা হলো যে অনেক ফ্যামিলি কিন্তু হাইকোর্টে রিটও করেছে, মানে অনেকগুলি আইনগত প্রসেসিংয়ের মধ্যে কিন্তু তারা, এবং হাইকোর্টও কিন্তু এই বিভিন্ন তারা যেই নোটিশ করেছে যে এদেরকে পরে এই মামলাগুলি আর আগায় নাই, কারণ আপনারা জানেন যে ওই সময় মোটামুটি ইনস্টিটিউশনগুলি আর কার্যকর ছিল না। সো এই বিচার বিভাগের এই নির্দেশনা আসলে মান্য করার মতো এই ইনস্টিটিউশনগুলি ছিল না। এবং এর মধ্যে সবচেয়ে বড় যেই জিনিসটা, যে দায় মুক্তি, ইম্পিউনিটি, যেটা এটা সাংঘাতিকভাবে এতভাবে ছিল যে আই থিঙ্ক যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিল, তারা কিন্তু এগুলি কেয়ারই করেনি। তারা আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা চমৎকার করে বলেছেন, আপনি আপনার উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল 1.5 বছরেরও সময় বেশি ধরে, সেটি তুলে ধরলেন। আমরা চাই যে যারা গুমের শিকার হয়ে আছে এখনও, তারা ফেরত আসবে, এবং যারা এই গুম কাণ্ডের সাথে জড়িত তাদের বিচার হবে। এটাই বললো ভাই, আমি ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, আমাদের যে ইউএনের কর্তৃপক্ষ, তাদেরকে বুঝাইতে পারতেছি না যে সরকার গুম করে, যার জন্য আমি আগাইতে পারি নাই, কিন্তু আমি পরে লুকিয়ে গেলাম। এখন তারা বুঝতে সরকার কি করতে পারে, হাসিনা সরকার, তারা তো মূল্যায়ন করে তাদের দেশের আইন বা তাদের দেশের অবক্ষয় দিয়ে মূল্যায়ন করে। আমি তাহলে বলতে, আমার সাথে চলো, তোমাকে আমি আয়নাঘর দেখাবো কচু খেতে নিয়ে। হতাশ, মানে আমি মিথ্যাবাদী হয়ে গেছি। এখন তো আমরা চরম আশাবাদী। আমি পরে কনভিন্স করতে, বিশ্বাস করে বাধ্য করছি ইউএস এমবেসি অন্যদেরকে, আপনিকে নিজ চোখে দেখেছি, আমাকে দেখেছি, তারপর তাদেরকে একটা ভালো ট্রিটমেন্ট দেয় যাতে মারা না যায়। বাট এত নিচে নামতে পারে আমাদের এই কিছু অনৈতিক অফিসার, আমি সেটা ভাষা প্রকাশ করতে পারি না। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এনটিভির বিশেষ আয়োজন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠান দেখছিলেন। আমরা আবারও আগামী সপ্তাহে অন্য কোনো অতিথিদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।